সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন। নেতানিয়াহু ব্যতীত অন্যান্য যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে সেই তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া আলজামির। পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণের বহরকে আটকে দেয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। শুক্রবার পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যে অবশ্য এর নিন্দা জানিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক বাহিনী গাজায় শিগগিরই প্রবেশ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই সময় গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীল পাঠানোর ব্যাপারে চুক্তি হয়। বৃহস্পতিবার এ ব্যাপারে ট্রাম্প বলেন, খুব শিগগিরই গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো হবে। হামাস যদি এ নিয়ে ঝামেলা করে তাহলে খুব শক্তিশালী দেশের একটি জোট হস্তক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। যদিও এখন পর্যন্ত হামাসকে নিরস্ত্র করতে কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে দেখা যায়নি কোনো দেশকে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় ২ বছরের জন্য একটি অন্তর্বর্তী সরকার এবং স্থিতিশীল বাহিনী গঠনের জন্য আলোচনা শুরু করতে যাচ্ছে। এমন সময়ই ট্রাম্প জানালেন, ফিলিস্তিনি এই উপত্যকায় শিগগিরই যাবে অন্যান্য দেশের সেনারা। জাতিসংঘের সাধারণ পরিষদে সব মিলিয়ে ২০,০০০ সেনা পাঠানো হবে। পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে সন্দেহভাজন ২ কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিহত ২ কিশোরের নাম প্রকাশ করেছে। তারা হলেন মোহাম্মদ আতিম ও মোহাম্মদ কাসিম, দুজনেই ১৬ বছর বয়সী। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ২ ব্যক্তিকে শনাক্ত করা হয় যারা জেরুজালেমের উত্তরের জুদেইরায় একটি প্রধান বেসামরিক রুটের দিকে মলোটভ ককটেল নিক্ষেপ করেছে। ওই এলাকার সেনা ইউনিট ওই ব্যক্তিদের হত্যা করেছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী একটি নজরদারি ক্যামেরার ভিডিও প্রকাশ করেছে, যেখানে ২ ব্যক্তিকে একটি জ্বলন্ত বস্তু দেয়ালের ওপর দিয়ে ছুঁড়ে ফেলতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলের সামরিক আইনজীবীদের কাছ থেকে এমন এক সতর্কতা পেয়েছিল যাতে বলা হয়েছিল যে ইসরায়েলের অভিযানে যুদ্ধাপরাধের অভিযোগ আনার মতো প্রমাণ রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিয়ে কথা বলেছেন সাবেক ৫ মার্কিন কর্মকর্তা। তাদের মতে এই তথ্য ছিল যুদ্ধ চলাকালীন মার্কিন নীতি নির্ধারকদের কাছে উপস্থাপিত সবচেয়ে উদ্বেগজনক গোয়েন্দা তথ্যগুলোর একটি। এতে দেখা গেছে ইসরায়েলি সামরিক বাহিনীর ভেতরেই অভিযানের বৈধতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল, যা সরকারের প্রকাশ্য অবস্থানের সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। সাবেক ২ কর্মকর্তা বলেন, এই তথ্য ২০২৪ সালের শেষের দিকে বাইডেন প্রশাসনের সময় কংগ্রেস ব্রিফিংয়ের আগে ব্যাপকভাবে প্রচার করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান শান্তি চায়, তবে চাপ বা হুমকির মুখে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাদ দেবে না। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। পেজেশকিয়ান বলেন, ইরান আন্তর্জাতিক কাঠামোর মধ্যে আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু যদি তারা পারমাণবিক বিজ্ঞান রাখা যাবে না বা আত্মরক্ষার জন্য ইরান ক্ষেপণাস্ত্র বানাতে পারবে না এমন শর্ত দেয় এবং না হলে বোমা মারার হুমকি দেয়, তাহলে এমন আলোচনার কোনো অর্থ নেই। তার এই বক্তব্যের একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিল করার অনুরোধ জানিয়েছে, তবে ইরান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পেজেশকিয়ান বলেন, ইরান পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা নিয়ে টিকে থাকতে চায়, কিন্তু অপমানিত হতে রাজি নয়। মীমাংসা ছাড়াই শেষ হয়েছে আফগানিস্তান পাকিস্তান আলোচনা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন,
আফগানিস্তানের সঙ্গে চলমান আলোচনার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে এবং বর্তমানে চতুর্থ দফা আলোচনার কোনো কর্মসূচি নেই। শুক্রবার জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, আলোচনায় পুরোপুরি অচলাবস্থা তৈরি হয়েছে। এটি এখন অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত। তিনি তুরস্ক ও কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা আমাদের অবস্থানকে সমর্থন করেছেন। আফগান প্রতিনিধি দলও মূলত একমত ছিল, কিন্তু লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়নি। তিনি জানান, পাকিস্তানের অবস্থান স্পষ্ট। পাকিস্তানের একটাই দাবি, আফগানিস্তান নিশ্চিত করবে যাতে তাদের ভূমি পাকিস্তানের বিরুদ্ধে হামলায় ব্যবহার না হয়। আফগান ভূমি থেকে কোনো হামলা হলে উপযুক্ত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গত মাসের সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমাতে পাকিস্তান ও আফগান তালেবান সরকার বৃহস্পতিবার ইস্তাম্বুলে তৃতীয় দফা বৈঠক শুরু করে। ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিলম্বিত হয়েছে 1.5 শতাধিক ফ্লাইট। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটির কারণে ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানায়। এর আগে শুক্রবার সকালে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হওয়ায় দিল্লি বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট এয়ারলাইন্সের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। কর্তৃপক্ষ যাত্রীদের সর্বশেষ ফ্লাইট হালনাগাদের জন্য নিজেদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া এএআই জানিয়েছে, ত্রুটির কারণে কন্ট্রোলাররা ম্যানুয়ালি ফ্লাইট পরিচালনার প্রক্রিয়া শুরু করেছে, যে কারণে কিছু বিলম্ব হচ্ছে। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার বিমান হামলায় একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে অন্তত 5 জন আহত হয়েছেন। খার্কিভের স্থানীয় গভর্নর এই তথ্য জানিয়েছেন। এই ঘটনার পর সেখানে জরুরি সহায়তাকারীরা পৌঁছায়। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এছাড়া আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল কর্মীরা তৎপরতা চালায়। টেলিগ্রামের এক পোস্টে খার্কিভের গভর্নর জানান, গাইডেড এরিয়াল বোমা ব্যবহার করে এই হামলা চালিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনী জানিয়েছে, তারা ইউক্রেনের 19% অর্থাৎ 1,16,000 বর্গ কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে। ইউক্রেনের ড্রোন ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন একজন কমান্ডার নিয়োগ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় শুক্রবার নেয়া এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জেলেনস্কির কার্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়, ইউরি চেরেভাশেঙ্কো ইউক্রেনের প্রথম আকাশ প্রতিরক্ষা ভ্রাম্যমাণ ব্রিগেড এবং প্রতিক্রিয়াশীল বাহিনী সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ড্রোন প্রতিরোধে সক্ষম প্রযুক্তি উন্নয়নেও জড়িত ছিলেন। রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা প্রতিরোধে তার ওই প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। চলমান সরকারি কার্যক্রমে স্থবিরতা অব্যাহত থাকলে দেশ জুড়ে ফ্লাইটের সংখ্যা 20% পর্যন্ত কমাতে হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী শন ডাফি। স্থানীয় সময় শুক্রবার ডাফি সাংবাদিকদের বলেন, যদি পরিস্থিতি আরও খারাপ হয় এবং বেশি কন্ট্রোলার কাজে না আসেন, তাহলে 20% পর্যন্ত ফ্লাইট কমাতে হতে পারে। শুক্রবার এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অনুপস্থিতির কারণে 10টি বিমানবন্দরে শত শত ফ্লাইট বিলম্বিত হয়। ফ্লাইট আওয়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এদিন স্থানীয় সময় সন্ধ্যা 7:30 পর্যন্ত 5,300টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়। 38 দিনব্যাপী এই রেকর্ড শাটডাউনে 13,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও 50,000 নিরাপত্তা কর্মী বেতন ছাড়া কাজ করতে বাধ্য হয়েছেন, যার ফলে অনুপস্থিতির হার বেড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ডানপন্থী প্রভাবশালীরা নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে মিথ্যা তথ্য দিয়ে ইসলামিক স্টেট আইএস গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করেছেন। তারা এমন এক মনগড়া বিবৃতি প্রচার করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ ভিউ হয়েছে। গবেষকরা জানিয়েছেন এমন কথা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জোহরান বিরোধী বেশ কিছু অ্যাকাউন্ট ইসলামিক স্টেটের কথিত একটি বিবৃতি প্রচার করেছে, যার শিরোনাম ছিল অপারেশন ম্যানহাটন প্রজেক্ট। এতে নির্বাচনের দিন নিউ ইয়র্ক সিটিতে হামলার ইঙ্গিত দেয়া হয়েছিল।
যেসব প্রভাবশালী এই ভুয়া বিবৃতিকে জোহরান মামদানির সঙ্গে যুক্ত করেছেন তাদের মধ্যে ছিলেন প্রভাবশালী রক্ষণশীল নেতা যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। লুমার এক্সে এক পোস্টে লিখেছেন, মুসলিম মেয়র প্রার্থীর জয় উদযাপন করতে নিউ ইয়র্ক সিটিতে ইসলামিক স্টেট হামলা চালানোর চেয়ে ভালো কোনো উপায় ভাবতে পারে না। লুমারের এই পোস্ট 2 লাখের বেশি ভিউ পেয়েছে। অন্যান্য রক্ষণশীল এক্স অ্যাকাউন্ট থেকে কথিত বিবৃতি উদ্ধৃত করে ভুয়া দাবি করে লিখেছে, চরমপন্থী গোষ্ঠীটি মেয়র হিসেবে জোহরানকে সমর্থন করেছে। এক্সে এসব পোস্ট সম্মিলিতভাবে লাখ লাখ ভিউ পেয়েছে। as the mayor-elect of the greatest city in the world. ডিসইনফরমেশন ওয়াচডগ নিউজগার্ড সহ একাধিক গবেষকের মতে জিহাদিদের আমাক নিউজ এজেন্সির লোগো সম্বলিত কথিত ওই চিঠিটি ছিল পুরোপুরি বানোয়াট। আমেরিকান ইউনিভার্সিটির শিক্ষাবিদ মেইলি ক্রিজিস ওয়াচডগকে জানান, কথিত এই বিবৃতির সঙ্গে আমাক থেকে প্রকাশিত অন্যান্য বিবৃতির কোনো মিল নেই। আরেকটি গবেষণা প্রতিষ্ঠান ইনফরমেশন এপিডেমিওলজি ল্যাবও বলেছে, প্রচারিত বিবৃতির ভাষা শৈলী, ফরম্যাটিং এবং বিতরণ আইএস মিডিয়া থেকে একেবারে ভিন্ন। মনগড়া এসব বিবৃতি সম্ভবত প্রথমে 4chan নামক উগ্র ডানপন্থী মেসেজ বোর্ডে প্রকাশিত হয়েছিল, যা ষড়যন্ত্র তত্ত্বের জন্য পরিচিত। ফিলিস্তিনিদের দীর্ঘদিনের সমর্থক জোহরান মামদানি 9/11-এর হামলার পর নিজে ইসলামোফোবিয়ার শিকার হয়েছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে তিনি ফিলিস্তিনিদের সমর্থনের পাশাপাশি ইহুদি বিদ্বেষেরও কড়া নিন্দা জানিয়েছেন। নিউ ইয়র্ক সিটির বহু প্রতীক্ষিত নির্বাচনের আগে বার্তা সংস্থা এএফপির ফ্যাক্ট চেকাররা জোহরান মামদানিকে লক্ষ্য করে ইন্টারনেটে প্রচারিত বেশ কয়েকটি মিথ্যা মামলা খণ্ডন করেছেন। সৃষ্টি ঘটক, ৭১। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জুমার নামাজ চলাকালে এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৭ বছর বয়সী এক ছাত্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই কিশোর মসজিদের পাশের স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার উত্তর জাকার্তার কেলাপা গাদিং এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তত ৫৪ জন আহত হয়। যে মসজিদটিতে হামলা হয়েছে সেটি একটি স্কুল কমপ্লেক্সের ভেতরে অবস্থিত। আহতদের বেশিরভাগই ওই স্কুলের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজের খুতবা শুরু হওয়ার কিছুক্ষণ পরই পরপর 2টি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। জনবহুল এলাকা থেকে সম্পূর্ণভাবে পথকুকুর সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার পথকুকুরের কামড় সংক্রান্ত একটি মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, স্কুল, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন ও স্পোর্টস কমপ্লেক্সের মতো জায়গাগুলোয় আর কোনো পথকুকুর রাখা যাবে না। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনভি আঞ্জারিয়ার বেঞ্চ জানায় ৮ সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ করতে হবে। পাশাপাশি আদালতের নির্দেশ, এসব জায়গায় যেন ভবিষ্যতে কুকুর ঢুকতে না পারে তার জন্য সঠিকভাবে ফেন্সিংয়ের ব্যবস্থা করতে হবে। আদালত আরও জানিয়েছে, সরানো কুকুরদের অ্যানিমাল বার্থ কন্ট্রোল রুল অনুযায়ী বন্ধ্যাত্বকরণ ও টিকাকরণের পর আশ্রয়কেন্দ্রে রাখতে হবে। এর সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের। দিল্লিতে কুকুরের হামলার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাতে এসেছে এই নতুন নির্দেশ। মালয়েশিয়া থেকে দেশে ফিরতে মধ্যরাত থেকে ইমিগ্রেশনে ভিড় জমাচ্ছেন শত শত বাংলাদেশি। পালিয়ে থাকা কাগজপত্রবিহীন এসব বাংলাদেশিদের অনেকেই ফিরছেন খালি হাতে। এদিকে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া সময়ে জরিমানা দিয়ে দেশে ফেরার এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। চোখে মুখে বিষণ্ণতা নিয়ে দেশে ফেরার জন্য এই অপেক্ষা অভিবাসীদের। ইমিগ্রেশনের মূল ফটক বন্ধ, তাই পার্শ্ববর্তী পাহাড়েই কাটাতে হচ্ছে রাত। মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে ইমিগ্রেশনের চিত্র এখন এমনই। বাংলাদেশের সংখ্যা অনেক আছে, মোটামুটি আপনার দেখা গেছে 60% বাংলাদেশি আর বাকি 40% হলো বিভিন্ন দেশের। তো আপনার 2-3 দিন ঘুরতেছেন, না খাওয়া পর্যন্ত ঘুরতেছে। ওই জায়গায় আপনার রাত্রে মনে করেন যে খোলা আকাশের নিচে রাত্র যাপন করে, এরপরে তো সিরিয়াল পাইতেছে না টাবল বাসার লাগিয়া। বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের জন্য চলছে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ। আর এই সুযোগে নিজ নিজ দেশে ফিরছে বিভিন্ন অভিবাসীরা।
দেশটির অভিবাসন সূত্র বলছে, গেল 10 মাসে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বিভিন্ন দেশের 43,000 বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যার একটি বড় অংশ বাংলাদেশি। পুলিশ আর ইমিগ্রেশনের চলমান এমন অভিযানে ভয় আর আতঙ্কে সময় পার করা অভিবাসীরাই মূলত এখন ফিরছে নিজ নিজ দেশে। মালয়েশিয়ার ইমিগ্রেশন সূত্র বলছে, সাধারণ ক্ষমায় দেশে ফেরার এ সুযোগ চলবে আগামী বছর এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে একই সঙ্গে চলবে সাঁড়াশি অভিযান। আর এ সময়সীমার মধ্যে দেশে না ফিরলে জেল জরিমানা সহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়ে রেখেছে দেশটির প্রশাসন। এদিকে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে এখনই এ প্রক্রিয়ার মাধ্যমে কাগজপত্রবিহীনদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন। সম্প্রতি এ নিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের আরও বেশি সতর্ক হওয়ারও পরামর্শ দেয় হাই কমিশন। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বচোখ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।